শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের সাথে আছে হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ, এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দর্শক, আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। গতকাল খাদ্য মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয়েছে যে সরকার যে প্রতি বোরো এবং আমন মৌসুমে যে ধান চাল সংগ্রহ অভিযান শুরু করে তার সিদ্ধান্ত হয়েছে কত কি পরিমাণ ধান চাল এই আমন মৌসুমে সংগ্রহ করা হবে এবং কত টাকা নির্ধারণ করা হয়েছে। এইসব বিষয়ে আসলে মিল মালিকরা কি বলছেন, কৃষকরা কি বলছেন, সেই বিষয়গুলো আমরা জানবো বিশ্লেষকরা কি বলছেন। এই ধান চাল সংগ্রহ অভিযান কতটা সফল হবে, কারণ প্রতিবারই আমরা দেখি যে এই অভিযান সফল হওয়া নিয়ে নানান ধরনের জটিলতা তৈরি হয় এবং শেষ পর্যন্ত বেশিরভাগ সময় আমরা দেখি যে লক্ষ্যমাত্রা অর্জিত হয় না, তার প্রভাব আমরা বাজারে দেখতে পাই। এবার যেই দাম নির্ধারণ করা হয়েছে সেই দামটি কতটা যৌক্তিক এবং এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে কিনা, বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। বর্তমানে যে পেঁয়াজের বাজারের অস্থিরতা, সেই পেঁয়াজের বাজারের অস্থিরতার মূল কারণ এবং সরকার যে সিদ্ধান্তর কথা জানাচ্ছে। গতকাল বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত হতে পারে যদি আগামী 4-5 দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে না আসে। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে উপস্থিত আছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। স্বাগত জানাচ্ছি আপনাকে বিজনেস আওয়ারের আজকের এই আয়োজনে। আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, আমরা একটু দেখতে চাই। চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ উৎস থেকে 7 লাখ টন খাদ্যশস্য সংগ্রহ করবে সরকার। প্রতি কেজি চাল 50 টাকা এবং ধানের দাম নির্ধারণ করা হয়েছে 34 টাকা। রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আগামী 20 নভেম্বর থেকে শুরু হয়ে ধান চাল সংগ্রহ অভিযান চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। বাজার নিয়ন্ত্রণে রাখতে বছরে 2 বার খাদ্যশস্য সংগ্রহ করে থাকে সরকার। তার ধারাবাহিকতায় চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে 6 লাখ টন সেদ্ধ চাল, 50,000 টন আতপ চাল এবং 50,000 টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য মন্ত্রণালয়। সেদ্ধ চাল কেনা হবে প্রতি কেজি 50 টাকা দরে, আতপ চাল 49 টাকা এবং ধান কেনা হবে 34 টাকা কেজি দরে। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্য উপদেষ্টা বলেন, সেচের খরচ কম হওয়ায় আমন মৌসুমে ধানের উৎপাদন খরচ বোরো মৌসুমে থেকে কম। তারপরও কৃষকের কথা বিবেচনা করে গত বছরের চেয়ে ধান চালের সংগ্রহ মূল্য বাড়িয়েছে সরকার। লিমিটটা যদি উঠে যায়, এটাকে অনুমোদন দেওয়া হয়েছে যে উঠে যেতে হবে। আমরা চেষ্টা করব এটা অবশ্যই অ্যাচিভ করতে এবং উপরে যেতে। দাম ঠিক করা হয়েছে অত্যন্ত রিয়েলিস্টিক দাম, কারণ এখানে আমরা কৃষকের স্বার্থটা দেখতে হয়েছে। কৃষকের উৎপাদন ব্যয় প্লাস তার কিছুটা ইনসেন্টিভ প্রফিটও দিতে হবে। এদিকে পেঁয়াজের দাম বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, মজুত আছে যথেষ্ট। তার আশা আগামী 4-5 দিনের মধ্যে বাজার স্বাভাবিক হয়ে আসবে, অন্যথায় আমদানির অনুমোদন দেয়া হবে। এবং ফলন বাম্পার হয়েছে এবং সম্ভবত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ, মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসবে। আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন অনুযায়ী না কমে, আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। তিনি বলেন, ইতোমধ্যে পেঁয়াজ আমদানির জন্য 2800টি আবেদন পড়েছে, তবে কৃষকের ক্ষতি করে অতিরিক্ত পেঁয়াজ আমদানির পক্ষে নয় সরকার। কৃষকদের জন্য ক্ষতিগ্রস্ত না হন, এট দ্য সেম টাইম ভোক্তারা ক্ষতিগ্রস্ত না হন। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দর্শক, আপনারা দেখেছেন যে গতকাল যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তটি কতটা যৌক্তিক হলো আমি একটু জানতে চাই ডক্টর জাহাঙ্গীর আলম। এবার তো লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে, আবার আমরা দেখতে পাচ্ছি যে ধান চালের দামও বাড়ানো হচ্ছে প্রতি বছরই। আপনিও প্রায় সময় বলতেন যে ধান চালের দাম আসলে কৃষক পর্যায়ে বাড়ানো উচিত। সেই জায়গাটাতে এবার সরকার নজর দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4 টাকা বাড়ানো হয়েছে। সেই জায়গাটা সিদ্ধান্তটাকে নিশ্চয়ই স্বাগত জানাবেন না? আমার মনে হয় যে যে দামটা নির্ধারণ করেছে এবার আমনের জন্যে সেটা যৌক্তিক, কারণ এর আগে বোরো ধানের এবং চালের সংগ্রহ মূল্য যেটা নির্ধারণ করা হয়েছিল সেটার কাছাকাছি এবার যে আমনের উৎপাদনের জন্য যেই খরচটা দেখানো হয়েছে। আসলে
বোরো ধানের উৎপাদন খরচের চাইতে আমনের উৎপাদন খরচ কিছুটা কম, কারণ ইরিগেশন তেমন বেশি দরকার হয় না, যে কারণে কিছুটা উৎপাদন খরচ কম হয়। কিন্তু দাম যেটা এবার নির্ধারণ করা হয়েছে, গত বোরোতে যে দামটা ছিল এখন সেই দামটাই নির্ধারণ করা হয়েছে। বোরোতে 39 টাকা ছিল, এবার ইয়ের ক্ষেত্রে 49 টাকা ছিল, এবার 50 টাকা করা হয়েছে, আর 49 টাকা করা হয়েছে আতপ চালের জন্য। তো আমি মনে করি যে এটা যৌক্তিক, এবং এটা চাল উৎপাদনকারী যারা তারা এখানে লাভবান হবে, এবং যারা ধান বিক্রি করবে তাদের ক্ষেত্রের জন্য এটা খারাপ হয় নাই। এটা তবে আরেকটু ধানের দামটা যদি আরেকটু বেশি হতো তাহলে হয়তো ভালো হতো। দ্বিতীয়ত হলো যে আমন যে ধান, এটা 50,000 টন সংগ্রহের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে চাল সংগ্রহ করা হবে 6.5 লাখ টন। এখন যে চাল সংগ্রহ করা হয় এটা তো চাতালের মালিকদের কাছ থেকে সংগ্রহ করা হয়, ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করা হয়। ধান সংগ্রহ করা হয় সরাসরি কৃষকদের কাছ থেকে। তো এখানে যদি ধান যদি বেশি করে অন্তত 4-5 লাখ টন ধান যদি সংগ্রহ করা হতো, এবং চালটা যদি কম সংগ্রহ করা হতো, তাহলে এটা কৃষকরা লাভবান হতো। আরেকটা বাজারে এটা একটা ভালো প্রভাব, ইতিবাচক প্রভাব পড়তো। কারণ যখন সরকার যখন চাল সংগ্রহ করে চাতালের মালিকদের কাছ থেকে, অনেকটা প্রেসারে পড়ে চাতালের মালিকরা তখন সরকারকে চাল দিতে শুরু করে। বাজারে যে সরবরাহ, সেটা স্বাভাবিক সরবরাহটা তেমন ভাবে করতে পারে না, কারণ সরকারের চাপে চালটা সরকারকে দিয়ে দেয়। তো এই সময়ে এই যে সাধারণত দামটা যে কমা, সে দামটা আর কমে না। আমরা কয়েক সিজন ধরে বোরো সিজনেও দেখলাম, এর আগের আমন সিজনেও দেখলাম যে যখন প্রোডাকশন পিরিয়ড, এই সময়ে কিন্তু চালের দামটা বেশ কমে যায়। কিন্তু গত 2টা সিজনে, না বোরোতে না এর আগের আমনে, আমরা সেটার কোনো ইতিবাচক প্রভাব দেখি নাই। কাজেই এটার এক প্রধান কারণ হলো যে সরকার যখন দামটা যখন কমবে এবং বাজারে যখন চালের সরবরাহটা বাড়বে, তখন চাতালের মালিকরা চালটা বাজারে সরবরাহ না করে সেই চালটা সরবরাহ করে সরকারের কাছে। ফলে বাজারে যে একটা কম দামটা হবে, এইটা সাধারণত বিশেষ করে আমাদের ভোক্তা যারা, তারা এই সুবিধাটা পায় না। আরেকটি বিষয় হলো যে ধান সংগ্রহ করা। ধান যখন সংগ্রহ করা হয় তখন আসলে সরাসরিভাবে কৃষক লাভবান হয়। তো এই ক্ষেত্রে ধানটা ওই সরকারের গুদামে এসে, উপজেলা সদরে সরকারের গুদামে এসে কৃষক ধান দিয়ে যাবে, এই ধৈর্যটা কৃষকের থাকে না অনেক ক্ষেত্রে, এবং কৃষক এটাকে খুব লাভজনকও মনে করে না। তার কারণ হলো যে ওখানে তো একটা পরিবহন খরচ আছে, এবং একটা দিন বা 2টা দিন কৃষকের ক্ষতি হয়, তাকে ধান দিতে গিয়ে ক্ষতি হয়, তাকে আবার চেক সংগ্রহ করতে যেতে হয়। এখানে কিছুটা বিড়ম্বনা আছে। এইসব কারণে যদি সরকার খুবই কৃষকদেরকে সুযোগ সুবিধা দিতে চায়, এবং সরকার যদি কৃষকদেরকে এই ধান ক্রয়ের ক্ষেত্রে সহযোগিতা করতে চায়, তাহলে অন্যান্য কোম্পানিগুলো যেমনভাবে সরাসরিভাবে কৃষকদের কাছ থেকে, চাতালের মালিকরা কৃষকের কাছ থেকে সরাসরিভাবে ধান কেনে, সরকারের এজেন্টরা এবং সরকারের যারা ইন্সপেক্টররা আছে, তারা সরাসরিভাবে মাঠে গিয়ে কৃষকের খামার থেকে ধান সংগ্রহ করা উচিত। এবং এটা যদি হয়, তাহলে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। দেখেন, গত 5-7 বছরে আমাদের কিন্তু দেশে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে, এই ধরনের কোনো দৃষ্টান্ত নাই। এর আগে 7-8 বছর আগে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ছিল 6 লাখ টন ধান কেনা হবে,
এটা গত বছর বড়ুতে 3 লাখ টন করা হয়েছে, আর এবার এটা তো না করার সংগ্রহ না করার। এইবার আসলে এতটা কমিয়ে দেওয়ার এটা কারণটা কি মনে হয় আপনার কাছে? দেখেন, বড়ুর ক্ষেত্রে ধান সংগ্রহ করে সরকার বেশি, কিন্তু দিনের পর দিন কমে যাচ্ছে। তার কারণ হলো তারা যে সংগ্রহের লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না। আর এই ক্ষেত্রে এই যে আপনার আমনের ক্ষেত্রে আসলে ধান খুব বেশি সংগ্রহ করার দৃষ্টান্ত কম। তো গত বছর থেকে ধান সংগ্রহ শুরু হয়েছে। তো এই বছর যেটা 50,000 টন ধান সংগ্রহ করার যে পরিকল্পনা নিয়েছে, এটা খুবই কম। এটা না নেয়ার মতো। মানে এর উপরে যে সরকারের একটা গুরুত্ব আছে এটা মনে হয় না। সরকার চায় যে খুব সহজে কিভাবে চাল সংগ্রহ করে নিবে এবং গোদাম ভর্তি করবে, কিন্তু সরকারকেই দায়িত্ব নিতে হবে। সরকার দায়বদ্ধ কৃষকের কাছে ধানের দামটা যাতে ভালো থাকে এবং উৎপাদন মৌসুমে কিনবে এবং পরবর্তী সময়ে যখন দাম বাড়বে তখন বাজারে ছাড়বে। এটাই হলো প্রকিউরমেন্টের প্রধান উদ্দেশ্য। কিন্তু এই উদ্দেশ্যটা খুব একটা সফল হয় না। এর প্রধান কারণ হলো যে ধান সংগ্রহটা সরকারিভাবে সরাসরিভাবে করা হয় না। এখন তো স্বাধীনতার পরপর এবং এর আগে পাকিস্তান আমলে এই ধানই সংগ্রহ করা হতো, মূলত ধানই সংগ্রহ করা হতো। কিন্তু কালক্রমে আমরা ধান থেকে সরে গেছি এবং চাল সংগ্রহ শুরু করে দিয়েছে। এবং এটা সহজ, আপনার যারা চাতালের মালিক আছে তাদেরকে চাপ দিলে চালটা চলে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা তো বেনিফিট দিতে চাই কৃষককে, বেনিফিট তো আমরা চাতালের মালিককে দিতে চাই না। আর এখন সরকার মনে করে যে যদি চাল আমরা সংগ্রহ করি তারা তো কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে, কিন্তু এই যে উৎপাদন মৌসুমে ধানের দামটা কিন্তু কৃষক সঠিকভাবে পাচ্ছে না। এবং এরা যেখানের মধ্যে আপনার 1440 যেখানে মন, সেখানে হয়তো 900-1000 টাকা মনে ধান বিক্রি করে দেয়। তো কাজে সরকারের দেয়া যে ফিক্স করা যে রেট, সেই রেটটা তারা পায়। আমরা একটু দেখব যে কৃষক এবং চালকল মালিকরা কি বলছেন এই যে গতকালকের এই সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্তের পরে আমরা দেখতে চাই। দর্শক, চালকল মালিকরা বলছেন যে আসলে এর মাধ্যমে তারা আসলে লাভবান হবেন না, কারণ এর পেছনে কয়েকটি যুক্তি দিয়েছেন। আমরা একটু শুনে আসতে চাই। সরকার যদি 50 টাকা কেজি দেয় কৃষকের লস হয়ে যাবে। তো কৃষকের বর্তমান যে হিসাবে হলো শ্রমিকের মজুরি হিসাবে মানে খরচ পড়ে যায় বেশি, বুঝলেন, সার ফাস দিয়ে অনেক টাকা খরচ হয়ে যায়, কিন্তু সেই হিসাবে কৃষকের লস হবে। বিগত কয়েক বছর থেকেই যে চালটা রেট বাঁধা হচ্ছে, এই চালটাতে মিলারে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ক্যাপাসিটি হলো 16 ঘন্টা, কিন্তু আমাদের ক্যাপাসিটি করা হয় 8 ঘন্টা স্টকের ক্ষেত্রে। এখন ভিজা ধান বা ধানের বাজার যখন ফেভার থাকে, তখন আমরা যখন ধান কিনতে চাই তখন স্টকের সঙ্গে মিলে না, স্টক বেশি হয়ে যায়, বিষয় সরকারিভাবে আমাদের বাধাগ্রস্ত করে। একটা বিষয় যে ধানের রেটের সঙ্গে কিন্তু চালের রেটের কোনো মিল নেই। আমরা কিন্তু বারবার বলে আসছি যে টেস্ট মিলিং করেন আপনারা। এবার যে আপনারা ধানের যে দাম দিচ্ছেন, ধানের সঙ্গে চালের রেশু করে এইটার আসলে কত পড়তে হয়, আমাদের 4 আনা করে লাভ দিলে যথেষ্ট। কিন্তু আপনারা এটা কিন্তু সরকারিভাবে এটা কিন্তু করে না, একটা বড় একটা দিক। এই যে এইবারে যে রেটের কথা চিন্তা করতেছে 50 টাকা বা ধান যেটা রেট করছে, তার সঙ্গে কিন্তু আমাদের চালের পড়তা পড়বে 55-56 টাকা। আমরা কিভাবে 50 টাকায় চাল দিব সরকারকে? যেটি বলছিলেন যে তাদের 55-56 টাকা আসলে খরচ পড়বে চাল বের করতে, সরকারকে কিভাবে 50 টাকা? সেটা ওনাদের মতো করে খরচটা নির্ধারণ করে। সরকারের মতো খরচ। তাহলে গ্যাপটা আসলে গ্যাপটা এত থাকার কথা না, কারণ সরকার কিভাবে নির্ধারণ করে? সরকার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ বিভাগ এবং আমাদের যে এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট, এদের কাছ থেকে ভিন্নভাবে খরচের হিসেব নেয় যে প্রতি কেজি ধান করতে কত টাকা খরচ হয়। তো এই তিনটাকে তারা দেখে যাচাই করে একটা দাম নির্ধারণ করে, মধ্যস্থতা করে একটা দাম নির্ধারণ করে কৃষি মন্ত্রণালয়, এবং সেটা সাজেস্ট করে খাদ্য মন্ত্রণালয়কে। এবং খাদ্য মন্ত্রণালয় যে পরিধারণ কমিটির যে মিটিং হচ্ছে, তারা এটার উপর নির্ভর করে। তো এইটা যেটা করে, এটা মোটামুটিভাবে আমার মনে হয় যে যৌক্তিক।
তবে এই আমাদের যে ব্যবসায়ীরা যারা আছে তারা যে খুব বেশি দামের কথা বলে, তারা যুক্তি দিতে পারেন, এর পরিপ্রেক্ষিতে যুক্তি দিতে পারেন। আর দ্বিতীয় কথা হলো যে তাদের কিন্তু এই যে চাল থেকে খুদ হয়, যেই খুদ যেটা হয় সেটা কিন্তু ধরা হয় না, এবং এটা থেকে কুড়া হয়, তোষ হয়, এইগুলোরও একটা হিসেব আছে, এবং এইগুলো কিন্তু তারা বিবেচনা করে না, না করেই শুধু চালের উপরে তারা দামটা ধরে। কাজেই যদি সব কিছু বিবেচনা করা হয় তো তাদের লোকসান হওয়ার কথা না। এবং আমি মনে করি যে এবছর যেই ধানের চালের দাম যেটা নির্ধারণ করা হয়েছে মোটামুটিভাবে গ্রহণযোগ্য, এবং এই ক্ষেত্রে আমাদের মনে হয় যে যদি চাল এত বেশি না কিনে যদি ধান কেনার উপর সরকার গুরুত্ব দেয় এবং সরাসরিভাবে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করে, তাহলে এই চাতালের মালিক যারা আছে তাদের উপরে চাপটা কমবে, অন্যদিকে কৃষকের সরাসরিভাবে কৃষককে উপকৃত করা হবে। কাজে আমার মনে হয় যে এটা তাদের বিবেচনার সুযোগ আছে। জি, এই জায়গাটাতে আসলে আপনি ঠিকই বলেছেন যে এখানে সরকারকে আসলে ধান কেনার দিকে আরও বেশি নজর দেওয়া উচিত। আমরা প্রতিদিনই আসলে বিভিন্ন দৈনিক পত্রিকার বাণিজ্য বিষয়ক শিরোনামগুলো আমরা দেখে থাকি, আজকেও আমরা দেখতে চাই। দর্শক, আজকের যে প্রধান প্রধান পত্রিকাগুলোর যে শিরোনাম হয়েছে আমরা একটু দেখতে চাই। শুরুতে আমার হাতে আছে বণিক বার্তা। দৈনিক বণিক বার্তা শিরোনাম করেছে 3 দেশ ও কাফকো থেকে 1,70,000 টন সার কিনবে সরকার। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মরক্কো, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি কাছ থেকে 1,70,000 টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যয় হবে 925 কোটি 9 লাখ টাকার বেশি। এর মধ্যে ইউরিয়া এবং টিএসপি সার রয়েছে। গত বছর সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে 40,000 টন বাল্ক ইউরিয়া সার আমদানির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। পরের সংবাদটি আমাদের দৈনিক আমাদের সময়, তারা শিরোনাম করেছে সিন্ডিকেটের কবজায় পেঁয়াজ, দাম বাড়ছে লাফিয়ে। কয়েক দিনের ব্যবধানে দাম 120 টাকায় পৌঁছেছে। দুর্বল বাজার মনিটরিংকে দায়ী করছেন ভোক্তারা। আমদানির সুপারিশ ট্যারিফ কমিশনের, এবং গতকাল আমরা দেখেছি বাণিজ্য মন্ত্রী কিন্তু বলেছেন যে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে তারা আমদানির সিদ্ধান্তে যেতে পারে। 2800টি প্রতিষ্ঠান আমদানির জন্য আবেদন করেছে। পরের সংবাদটি দৈনিক কালের কণ্ঠ, তারা ব্যাংক কেলেঙ্কারি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে। পদ্মা ব্যাংক কেলেঙ্কারি, লুটতন্ত্রের প্রতীক নাফিস শারাফাত। এটি বেশ আলোচিত একটি ঘটনা, এবং এই পদ্মা ব্যাংক কেলেঙ্কারি আমরা জানি যে বাংলাদেশের ব্যাংকিং খাতের যে যতগুলো কেলেঙ্কারি আছে তার মধ্যে অন্যতম। এখানে বড় ধরনের দুর্নীতি হয়েছে, বড় ধরনের অনিয়ম হয়েছে, সেটি নিয়ে তারা প্রতিবেদন করেছে। পরের দুটি সংবাদ আছে বাংলাদেশ প্রতিদিনের। প্রথম সংবাদটি শেয়ারবাজার নিয়ে তারা করেছে। পুঁজিবাজারে শিক্ষার্থী গৃহিণীরা আর পাবেন না মার্জিন সুবিধা। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মার্জিন ঋণ বা অর্থায়ন নিয়ে নতুন বিধিমালা জারি করেছে সরকার, এবং মার্জিন রুল 2025 ও বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ বিধিমালা 2025 শিরোনামে এই বিধিমালা এই মাসে বাংলাদেশ গ্যাজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে যেটি হবে আসলে বিনিয়োগকারীরা এখন থেকে কোনো বিনিয়োগকারী নিজস্ব মূলধনের বেশি পরিমাণে মার্জিন ঋণ নিতে পারবেন না, অর্থাৎ গ্রাহকের ইকুইটি সমপরিমাণ ঋণই সর্বোচ্চ ঋণের সীমা। আগে যেটি আসলে তাদের বেশি নেওয়া যেত সুযোগ ছিল। বাংলাদেশ প্রতিদিনের আরও একটি সংবাদ আছে, ভূ রাজনৈতিক উত্তেজনায় শ্লথ প্রবৃদ্ধির ঝুঁকিতে বাংলাদেশ। তেল ও খাদ্যপণ্যের বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে, এটি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। তা উস্কে দিতে পারে মূল্যস্ফীতি। পোশাক রপ্তানি ও রেমিটেন্সে অনিশ্চয়তা তৈরি করতে পারে। রাজনৈতিক অস্থিরতায় বড় ঝুঁকি বলছেন অর্থনীতিবিদরা। এটি আসলেই একটি বড় ধরনের ঝুঁকির আসলে আমরা সামনে দাঁড়িয়ে আছি। সবাই বলছেন যে রাজনৈতিক স্থিতিশীলতা খুবই দরকার এই জায়গাটাতে আমাদের অর্থনীতিকে গতি ফেরাতে। পরের সংবাদটি ডেইলি স্টার, আমদানি বিল পরিশোধ, রিজার্ভ কমে 26.43 বিলিয়ন ডলার। প্রতি মাসে যেই আকুর বিল যে পরিশোধ করা হয় আমদানি বিল, সেই আমদানি বিল পরিশোধ করার পরে বর্তমানে 1.61 বিলিয়ন ডলার আমদানি মূল্য পরিশোধ করা হয়েছে, যে কারণে রিজার্ভের উপর একটি চাপ পড়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রিজার্ভ কমে দাঁড়িয়েছে 26 বিলিয়ন ডলারের কিছুটা কম। জাহাঙ্গীর আলম, আমরা আপনার কাছে আসবো। আমরা একটা বিরতির
সময় হয়েছে। বিরতির পর আমরা আসলে পেঁয়াজের বাজার নিয়ে যে অস্থিরতা চলছে সেটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। দর্শক সাথেই থাকুন, বিজনেস আওয়ারে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর স্বাগত আবারও ফ্যামিলি মার্ট, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। গোপালগঞ্জে ভারী বৃষ্টিপাতে রোপা আমন ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। একদিকে নিচু জমির ধান পানিতে তলিয়ে গেছে, অপরদিকে কাটা গাছ গজিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন কৃষক। কৃষি বিভাগ জানায় ধান দ্রুত কেটে নিলে ক্ষতি কমানো সম্ভব হবে। সামিউল আলমের তথ্য ছবিতে টেক্সট রিপোর্ট। গোপালগঞ্জ সদরের সিলোনা গ্রামের ষাটোর্ধ্ব কৃষক সুভাষ চন্দ্র বিশ্বাস চলতি মৌসুমে 54% জমিতে আমন আবাদ করেছেন। অপেক্ষায় ছিলেন পাকা ধান কেটে ঘরে তোলার, কিন্তু তার সেই স্বপ্ন নষ্ট করে দিয়েছে দমকা হাওয়া আর প্রবল বৃষ্টি। জমির ধান হেলে পড়ে তলিয়ে গেছে, এখন তা নষ্ট হতে বসেছে। শুধু সুভাষ চন্দ্রই নয়, তার মতো এমন দুরবস্থা কয়েকটি গ্রামের শতাধিক কৃষকের। শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জে দমকা বাতাস ও ভারী বৃষ্টিপাত হয়, আর এতেই তলিয়ে যায় কৃষকের স্বপ্নের পাকা ধান। এদিকে জমিতে কেটে রাখা পাকা ধান ঘরে তোলার অপেক্ষায় থাকলেও পানিতে ভিজে যাওয়ায় দেখা দিয়েছে নষ্ট হবার শঙ্কা। সে কারণের জন্য ধান পাকিয়ে পারে নাই, সব শুয়ে একদম জলে লেপে গেছে। সারা রাত বৃষ্টি, আঠু জল বেঁধে গেছে, আঠু পানি, এত আর নেওয়ার সিস্টেম না, জানি না। তবে শ্রমিকের সংকট থাকায় তলিয়ে যাওয়া ও হেলে পড়া এসব ধান কাটতে বিপাকে পড়েছেন কৃষক। তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। বিঘে বইতে কিসের লাগছে 10টা, এখন তো আপনার 15টাও পারতেছি না। ধান গজায় গেছে অনেকগুলো, এমন তো ক্ষতি হয়েছে। কৃষকের অভিযোগ, এমন পরিস্থিতিতেও কোনো খোঁজ খবর নেয়নি কৃষি বিভাগ। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের। সারের দোকানেও টাকা বাকি আছে, আমরা এই ধানগুলো বিক্রি করে আসলে টাকাগুলো পরিশোধ করতে পারবো কিনা এটা নিশ্চয়তা নাই। কোনো কৃষি কর্মকর্তারা আসেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাস এই কৃষি কর্মকর্তার। আমাদের মাঠে উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া আছে, তারা মাঠে আছে, কৃষকের পাশে আছে এবং কৃষককে পরামর্শ দিচ্ছে কিভাবে এই ক্ষতিটা পূরণ করা যায়। বিশেষ করে আমাদের সামনে যে প্রণোদনা আছে, সেই প্রণোদনা দিয়ে এইসব কৃষককে যদি আমরা কিছুটা সহযোগিতা করি, তাহলে আশা করি যে তাদের ক্ষতিটা তারা কিছুটা পুষিয়ে নিতে পারবেন। এবছর জেলায় 12,308 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। তবে জেলায় এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করতে পারেনি কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আপনি দেখলেন যে আসলে কৃষক মাঝে মধ্যে এমন ক্ষতির সম্মুখীন হয়, কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে খুব খোঁজ খবর নেওয়া হচ্ছে না, কৃষক বলছে। অন্যদিকে কৃষি বিভাগ বলছে যে তাদের কর্মকর্তারা মাঠে আছে। এই সময়ে আমাদের যে এবার আবনের যে ক্ষতি হয়েছে, এটা স্পেসিফিক এরিয়ায়, একদম সারা দেশে যে হয়েছে তা না। তো সারা দেশের উৎপাদনের কথা যদি আমরা চিন্তা করি, তো এখানে যে ক্ষতিটা হয়েছে এটা খুবই কম, এটা যৎসামান্যই বলতে পারি। কিন্তু যাদের ক্ষতি হয়েছে তাদের তো বেশি হয়েছে। কাজে এখানে যেটা বলা হচ্ছে যে পরবর্তী সময়ে আমরা প্রণোদনা দিয়ে কি করতে পারি, এটা অবশ্যই পরে যে এরপরের ক্রপটা কি, এরপরের ক্রপটা হবে স্বাভাবিকভাবে বড়, এবং এছাড়া অন্যান্য এরিয়া যেখানে শীতকালীন সবজি টবজি হবে, এই ক্ষেত্রে হয়তো কিছুটা দিতে পারে। তো প্রণোদনা তো যেটা দেয় সাধারণত বীজ, সার, এই ধরনের প্রণোদনা দিয়ে থাকে। কিন্তু এটার যখন এরকম ক্ষতি হয় তখন কৃষকের খুব মাজা ভেঙে যায়। আর্থিক ক্যাশ প্রণোদনা দেওয়া উচিত। আমরা আমনের আলোচনাটা শেষ করতে চাই এখানে। আমাদের কাছে আসলে পেঁয়াজের আলোচনাটা করতে চাই। গতকাল যে সিদ্ধান্ত আসলে ট্যারিফ কমিশন থেকে আগেই পেঁয়াজ আমদানির কথা বলা হয়েছে, সুপারিশ করা হয়েছে, যেখানে বাণিজ্য মন্ত্রণালয় প্রস্তুতি নিয়ে রেখেছে যে কোনো সময় আসলে আমদানির অনুমতি দেওয়া যেতে পারে। প্রথম কথা হচ্ছে যে প্রতি নভেম্বর ডিসেম্বরে, মানে এই সময়টাতে পেঁয়াজের একটা ঘাটতি হয় বা দাম বেড়ে যায়, আমরা প্রতি বছরই দেখি।
এটির পেছনে ছোট করে যদি বলেন কারণটা কি, এবং সরকারের কি রেসপন্স করতে একটু সময় নিয়ে ফেললো কিনা? দেখেন, এই বছর অন্যান্য বছরের মতো নয়। এবছর পেঁয়াজের উৎপাদন খুবই ভালো হয়েছে, যেটা 40 লাখ টনেরও বেশি। যেখানে আমাদের যদি 35 লাখ টন পেঁয়াজ উৎপাদন হয় তাহলেই সারা বছরে কোনো শর্টেজ হওয়ার কথা না। তো এত দিন ধরে তো আমাদের খুব শর্টেজ সেটা অনুভব করা যায় নাই, কারণ পেঁয়াজের উৎপাদন মৌসুমে পেঁয়াজের দাম এতই কমে গিয়েছিল, তখন কৃষকরা হইচই করতে শুরু করে দিয়েছিল যে আমরা তো উৎপাদন খরচ পাচ্ছি না। তো এখন কিন্তু স্যার গত অন্তত বছর খানেক ধরে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের একটা স্টেবল রেট আছে, মানে যেটি আগে আমরা দেখতাম যে 20-25 টাকা 30 টাকায় পেঁয়াজ বিক্রি হতো, সেটা কিন্তু গত এক দেড় বছর ধরে আমরা দেখছি যে 50-55 এই দামে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে। এটা একটা যৌক্তিক দাম, কারণ উৎপাদন তাহলে তো কৃষক দাম পাওয়ার কথা, কিন্তু এটা এই বছর যেহেতু উৎপাদন খুব ভালো হয়েছিল, উৎপাদন মৌসুমের দামটা তত বেশি ছিল না। সময় গেছে এটা দামটা বেড়েছে, এবং 70 আপনি যখন দাম বছরের শেষ প্রান্তে, মানে উৎপাদনের মৌসুম যখন চলে যায় এবং সরবরাহের প্রায় শেষ পর্যায়ে এসে যায় এবং সামনে একটা উৎপাদন মৌসুম, এই সময়ে দামটা একটু বাড়বে, কারণ সরবরাহ তো কমে আসে। তো এমন একটা পরিস্থিতিতে দামটা কিছুটা বাড়ে, কিন্তু এই বছর যেটা বাড়ছে এটা খুবই অযৌক্তিক। 40 টাকা 30 থেকে 40 টাকা বেড়ে গেছে, 120 টাকা হয়ে গেছে। তো এটা অযৌক্তিক। তো এখানে আমাদের যারা ব্যবসায়ী তারা কারসাজি আছে। দেখেন, যারা ব্যবসা করে, বাজারে সরবরাহ করে পেঁয়াজ, তারাই আবার আমদানিও করে। এই সময়টায় তারা এখানে একটা অজুহাত সৃষ্টি করেছে দাম বাড়িয়ে, যে আমরা আমদানি করব। আমদানি যে করতে চায়, আমদানি করতে করতেও তো 1 মাস সময় লাগবে। আমাদের সামনে তো আমাদের মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করবে, এবং কৃষি বিভাগ যেটা বলছে যে এখনো প্রায় 3 লাখ টনের মতো পেঁয়াজ বিভিন্ন জায়গায় মজুদ আছে। এই জায়গায় কিন্তু বাণিজ্য উপদেষ্টা যেটি বলেছেন যে মানে আমাদের স্থলবন্দরের যে ওই পারে, অর্থাৎ ভারত সীমান্তে কিন্তু প্রচুর পেঁয়াজ নাকি মানে প্রস্তুত আছে, ট্রাকে করে প্রস্তুত রাখা হয়েছে, যে কোনো সময় অনুমতি পেলে তারা ঢুকে যেতে পারবে। অর্থাৎ আমদানির যে প্রক্রিয়াটা সেটি এরই মধ্যে মোটামুটি করা আছে। আমার মনে হয় যে এবছর যে পেঁয়াজের যে মজুদ আছে, তারপরে আমদানির খুব একটা দরকার আছে এটা আমি মনে করি না। আর আমদানি যদি হয় তাহলে যেই পেঁয়াজ তো আসলে পচনশীল, এটা তো দীর্ঘদিন রাখা যায় না। তো এখন আমদানি হলে যেটা মজুদ আছে, ব্যবসায়ীরা যেটা মজুদ করে রেখেছে, এটা গিয়ে উৎপাদন মৌসুমে ছাড়তে শুরু করবে, এবং তখন পেঁয়াজের দামটা অনেক কমে যাবে, এবং যখন দাম কমে যাবে তখন তারা পরবর্তী উৎপাদন মৌসুমের জন্য নিরুৎসাহিত হবে। গত বছর দামটা একটু ভালো ছিল, যে কারণে এবার কিন্তু পেঁয়াজের উৎপাদন প্রচুর হয়েছে। এটা 40 লাখ টন ছাড়িয়ে গেছে, অনেকে 44 লাখ টন বলছেন। তো এটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট। এটা যদি আমরা চিন্তা করি যে 25 থেকে 30% পেঁয়াজ নষ্ট হয়ে যায়, পচে যায় ইত্যাদি, তারপরেও 30 লাখ টনের বেশি আমাদের খাবারের জন্য মজুদ থাকে, এবং এত পেঁয়াজ আমাদের দরকার না। 27-28 লাখ টন যদি হয় তাতেই আমার বছর চলে, কনসাম্পশন নিড যেটা আছে সেটা পূরণ করা যায়। এমন পরিস্থিতিতে যে আমদানি, ট্যারিফ কমিশন আমদানির কথা বলছে, এটা তো কৃষি মন্ত্রণালয় বলবে, কারণ কৃষি মন্ত্রণালয় এটার অনুমতি দেবে যে তাদের কি পরিমাণ পেঁয়াজ বাজারে আছে, সামনে কতদিন পরে আপনার মুড়ি কাটা পেঁয়াজ আসবে, তারপরে যে গ্রীষ্মকালীন পেঁয়াজ, এটা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে চলে আসবে, বলা হয়েছে, বাজারে চলে আসবে। তো এমন পরিস্থিতিতে আমি মনে করি না যে এখন পেঁয়াজের আমদানিটা খুবই জরুরি। তবে যেটা দরকার, আমি বলবো যারা কনজিউমার আছে, আমাদের ভোক্তা যারা আছেন, তাদের উচিত হবে যখনই পেঁয়াজের দামটা বেড়ে যায়, পেঁয়াজটা কিন্তু খুব এসেনশিয়াল কমোডিটি না, যে এটা না হলে যে একবারে খাবার হবে না তা না। তো এটা যদি অর্ধেক কমিয়ে দেয়, আমাদের যারা কনজিউমাররা আছে যদি ব্যবহারটা অর্ধেক কমিয়ে দেয়, তাহলে পেঁয়াজের দাম এখনই অনেক 80 টাকায় নেমে চলে আসবে।
কাজে আমার মনে হয় যে এখন কৃচ্ছ সাধন করা, উৎপাদনটা তাড়াতাড়ি করে হারভেস্ট করা, একটু অপেক্ষা করা উচিত। আমার মনে হয় যে এটা এই 2-3 সপ্তাহ অপেক্ষা করা উচিত। এখনই আমদানির জন্য সিদ্ধান্ত দেওয়া উচিত নয়, এবং এখন বরং আমাদের কনজিউমার যারা আছে তাদের উচিত হবে যে এই শেষ সময়ে যখন দামটা বেড়ে যায় তখন কনসাম্পশনটা একটু কমিয়ে দেওয়া উচিত এবং সুদিনের অপেক্ষা করা। স্যার, আমরা আলোচনা শেষ করব। একেবারে শেষ প্রশ্ন আপনাকে যেটি করতে চাই সেটি হচ্ছে যে এই যে পেঁয়াজ নিয়ে আমাদের যে ভারত নির্ভরতা ছিল দীর্ঘদিন ধরে, একটি বড় পরিমাণে ভারত থেকে আমদানি হতো, ভারত যখনই পেঁয়াজ রপ্তানি বন্ধ করতো আমাদের এখানে বড় ধরনের 200-300 টাকা পর্যন্ত উঠতো, কিন্তু সেই জায়গাটা থেকে কি আমরা কিছুটা মানে স্বনির্ভরতার জায়গা অনেক আমাদের এটার পেছনে কি এটি কারণ মানে হিসেবে আমরা দেখেছি যে যখন ভারত থেকে অনেক পেঁয়াজ আমদানি হতো তখন আমাদের এখানে দাম একেবারে মানে 20-25 টাকায় চলে আসতো, তখন কৃষক আর দাম না পাওয়াতে তারা উৎসাহিত ছিল না মানে পেঁয়াজ উৎপাদনের জায়গাটাতে। সেই জায়গা থেকে এখন কৃষক একটু কনফিডেন্স পাচ্ছে কি? আমার মনে হয় যে কৃষক কনফিডেন্স পেয়েছে বলেই তো গত বছর পেঁয়াজের আবাদি এলাকা বেড়েছে এবং উৎপাদনও বেড়েছে, এত বেশি বেড়েছে যেটা আমাদের উৎপাদন মৌসুমে আমরা পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণতার দিকে যাচ্ছি, আমরা অলমোস্ট স্বয়ংসম্পূর্ণ। এবং আমরা এই যে ভারত থেকে বা অন্য দেশে পেঁয়াজ আমদানিটা যে আমরা বন্ধ রেখেছি সেই কারণে আমাদের পেঁয়াজের আগামী দিনে উৎপাদনটা ভালো হবে, কৃষকরা ভালো দাম পাচ্ছে এবং আগামী দিনে আমাদেরকে আর বাইরের দিকে তাকিয়ে থাকতে হবে না, আমদানি নির্ভর হতে হবে না। আগামী 2-1 বছরের মধ্যে আমরা পুরোপুরিভাবে পেঁয়াজে স্বয়ংভর হতে পারবো। অবশ্যই আমরা আশা করছি আমরা আসলে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হব এবং আমরা অন্যান্য খাদ্যপণ্য আসলে স্বয়ংসম্পূর্ণ হব, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর আলম আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম খাদ্যের নিরাপত্তা এবং যে ধান চাল সংগ্রহ অভিযান এবং পেঁয়াজের যে সংকট, এসব বিষয় নিয়ে আমরা সময় হচ্ছে আরও একটি বিরতির পর আমাদের হাতে আরও সংবাদ আছে, সাথেই থাকুন। স্বাগত আরও একবার আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। নানা সংকটে জর্জরিত থাকায় এলডিসি উত্তরণের মতো পরিস্থিতিতে নেই ব্যবসায়ীরা। শিল্প উদ্যোক্তা ও রপ্তানিকারকরা বলেন এলডিসি উত্তরণের বিপক্ষে নন তারা, তবে এর জন্য আরও প্রস্তুতি দরকার। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এলডিসি উত্তরণ চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে ব্যবসায়ীরা আরও বলেন শিল্পে জ্বালানি সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদ হার, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে রপ্তানি চ্যালেঞ্জ, বন্দর জটিলতা সহ নানা সংকট উত্তরণ না করে এলডিসি উত্তরণ আত্মঘাতী সিদ্ধান্ত। এ সময় তারা এই উত্তরণ সময় আরও বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় অর্থনীতিবিদরা বলেন ভঙ্গুর অর্থনীতি থেকে দেশ কিছুটা ঘুরে দাঁড়ালেও নানা সংকটে এখনও ঝুঁকিতে রয়েছে অর্থনীতি, তবে এলডিসি উত্তরণের পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন তারা। সেমিনারে বাণিজ্য সচিব জানান শীঘ্রই জাতিসংঘের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে, তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। Cost of doing business need to be reduced, cost of productions need to be reduced, and you have to give a sustainable action plan. Are we deferring graduation or are we deferring reform? Are we pushing our reform back by another 3 years? So I think this is something we need to decide. These are very hard questions. It's not the reasons that we have to excuse of these kinds of LDC graduation issues because we are not prepared for that. My point is that we will never be prepared unless we didn't actually face any kinds of a war. 2029 পর্যন্ত কিন্তু যে 3 বছর বাড়ানোর কথা, সেই 3 বছর আমাদের কিন্তু সাপোর্টটা আছে। আপনারা জানেন যে জাপানও সর্বশেষ আমাদেরকে কথা দিয়েছে। মোবাইলের যন্ত্রাংশ আমদানিকারকদের সাথে সামঞ্জস্য রেখে ভ্যাট নির্ধারণের দাবি মোবাইল ব্যবসায়ীদের। সংশোধন না করে 16 ডিসেম্বর NEIR চালু হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে 20 লাখ মোবাইল ব্যবসায়ী।
এমনটি জানিয়েছেন মোবাইল বিজনেস কমিউনিটির নেতারা। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে বৈঠকে এমন দাবি জানান তারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি বলেন, 16 ডিসেম্বর NEIR চালু হলে বাজারে থাকা মোবাইল নিয়ে বিপাকে পড়বে বিক্রেতারা। যন্ত্রাংশ আমদানির সাথে মোবাইল আমদানির ভ্যাটের পার্থক্য অন্তত 50%। এটি কমিয়ে আগামী বাজেট থেকে কার্যকরের আহ্বান জানান তিনি। বৈঠকে বিষয়টি সমাধানে NBR এর সাথে আলোচনার আহ্বান জানিয়েছে বিটিআরসি। 29 তারিখ যে NEIR সিস্টেম চালু হয়েছে, এটা যদি বাস্তবায়ন হয়, আমরা এই যে 15 লক্ষ পরিবার একেবারে পথে বসে যাব। আমরা যা চাচ্ছি যে ব্যাটের ট্যাক্সের মাত্রাটা সহনশীল করে আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক। আমরাও ব্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই, কিন্তু যদি এটা আমাদের এই ব্যবসার দিকে কেউ না তাকায়, কর্ণপাত না করে, সেই ক্ষেত্রে তো আমাদের রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এবারে বন্দর বাণিজ্যের খবর। বন্দর ব্যবহারকারীদের চরম আপত্তির মুখে চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ 1 মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত। এমন খবরে পণ্য আমদানি রপ্তানিকারকদের মধ্যে স্বস্তি ফিরলেও বন্দর কর্তৃপক্ষ বলছে, আদালতে আদেশপত্র এখনো হাতে আসেনি তাদের। বন্দর ব্যবহারকারীদের চরম আপত্তির মুখেও গত 15 অক্টোবর থেকে বর্ধিত ট্যারিফ কার্যকর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরপর বন্দর ব্যবহারকারী ক্যাপ্টেন আব্দুল কাদের মহিউদ্দিন মাসুল বৃদ্ধি নিয়ে হাইকোর্টে একটি আবেদন করেন। শুনানি শেষে রোববার চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাসুল 1 মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বন্দর ব্যবহারকারীরা বলছেন 41% মাসুল অযৌক্তিক, তবে ধাপে ধাপে বাড়ালে কোনো আপত্তি নেই তাদের। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং নৌপরিবহন মন্ত্রণালয়কে এই বিষয়টাকে গভীরভাবে চিন্তা করে আরো আলোচনা করে যৌক্তিক পর্যায়ে কতটুকু করলে সবার জন্য সুবিধা হয় সেটাই আহ্বান থাকবে। বন্দর ইউজারদের সাথে আলাপ আলোচনা করে যাতে যুক্তিসঙ্গতভাবে ট্যারিফটা নির্ধারণ করা হয়, কিন্তু ওনারা আমরা যতটুকু দেখেছি গত 4-5 বছরে ওনারা নিজেরাই যত খরচ বা ওনাদের যে ব্যয় বৃদ্ধি বলে মানে কোনো একটা অজুহাত ধরে ওনারা বৃদ্ধি করে, এটা কিন্তু আমাদের জন্য বড় ধরনের একটা বোঝা। বিভিন্ন জায়গাতে হয়তো তাদের যে টার্গেট আছে যে ব্যয়গুলো বাড়বে, সেই ব্যয়গুলোর সাথে সামঞ্জস্য রেখে যাতে করে তাদেরও আয় বাড়ানো হলে ওই বন্দর বৃদ্ধিতে হয়তো সেগুলো সহায়ক হিসেবে কাজ করবে। তবে আমরা চাই না যে একবারে সব একটা প্রেশার তৈরি হোক। বন্দর কর্তৃপক্ষ বলছে এখনো উচ্চ আদালতের আদেশনামা তাদের হাতে আসেনি, হাতে পেলেই বিবেচনা করবেন তারা। সিস্টেম চেঞ্জ করতেও তো সময় লাগবে, আর আমরা অফিসিয়ালি ডকুমেন্ট পাইতে হবে। আগের মতোই আগে বর্ধিত যেটা ছিল ওটাই চলছে, অফিসিয়ালি পাইনি, আপনাদের মতো আমরাও শুনতেছি আর কি, কোনো কাগজ পাইনি। তবে একসঙ্গে গড়ে 41% হারে মাসুল বাড়ানোর সিদ্ধান্তে আমদানি রফতানিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলছেন বন্দর ব্যবহারকারীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই বিষয়ে আরো জানতে আমরা চট্টগ্রাম থেকে যুক্ত করে নিতে চাই সহকর্মী নয়ন বড়ুয়া জয়কে। জয়, এই যে উচ্চ আদালতে যে সিদ্ধান্ত হয়েছে, রায় হয়েছে, সেটির এখনো তো কার্যকর হয়নি, যেহেতু কাগজপত্র এখনো হাতে পায়নি, আদেশনামা হাতে না পাওয়ার কারণে ব্যবসায়ীরা কি বলছেন? 1 মাসের জন্য স্থগিতটা কি আসলে কোনো কার্যকর হবে? তারা আসলে কি দাবি করছেন? ধন্যবাদ শাহাদাত আপনাকে। আপনি যথার্থই বলছেন যে 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে যে তাদের যে বন্দরের যে মাসুল চলমান যে মাসুলটি রয়েছে, তো এখনো পর্যন্ত তারা কিন্তু আগের যে রেট রয়েছে সেইভাবে কিন্তু তারা নিচ্ছে। তারা বলছেন, একটু আগে বন্দর কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন তো আজকের মধ্যে কিন্তু আসলে তারা যেহেতু স্থগিত আদেশ যদি তাদের হাতে আসে তাহলে কিন্তু তারা আবারও আগের দিকে তারা ফিরে যাবে, আগের মতো করে তারা নেবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো ব্যবসায়ীরা আমাদের পাশে আছেন, আমার পাশে আছে বন্দর ব্যবহারকারী আছেন, সিএনএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আছেন। তো আমি একটু জানতে চাচ্ছি আপনার থেকে, যে মাসুল নিয়ে আপনারা আন্দোলন করে যাচ্ছেন, যে মাসুলের হার অনেক শতাংশ বাড়িয়েছে, কি মনে করেন আসলে যে 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে, তো আসলে কি এটা কি একেবারে স্থায়ীভাবে করা সম্ভব কিনা? মাসুল 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে, সেটা আমরা সাবজুডিস একটা বিষয়, কিন্তু এর আগেও 1 মাসের জন্য স্থগিত করা হয়েছিল। চট্টগ্রাম একটা বড় ধরনের সভা থেকে
উপদেষ্টা মহোদয় মন্ত্রণালয়ের সবাই ছিলেন, ওখান থেকে একটা সিদ্ধান্ত হয়েছে 1 মাস স্থগিত করার পরে আবার যথারীতি গত মাসের 15 তারিখ থেকে সেটা আবার শুরু করেছে। কিন্তু এখানে শেষ নয়, যে ট্যারিফ 41% বৃদ্ধি করা হয়েছে বলা হলো, এটা কিন্তু অনেকটা সুকৌশলে প্রায় 100, 150, 200, 400, 500 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে ট্যারিফ নিয়ে একটা বড় ধরনের অসন্তোষ চট্টগ্রামে সৃষ্টি হয়েছিল এবং আমাদের শ্রমিক কর্মচারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আমরা একটা দাবি করেছিলাম যে খুব দ্রুতভাবে এর একটা সমাধান করার জন্যে। সেটা বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে ডেকে নিয়ে কিছুটা শ্রমিক কর্মচারীদের যেটি খুব বেশি ক্ষতিগ্রস্ত কবলে পড়ে সেটি তারা আমাদেরকে সমাধান দিয়েছে। প্রায় 4টি পয়েন্টে সেটা কমিয়ে দেওয়া হয়েছে, আর পূর্বের ন্যায় সেটা আমরা এখন সেই জায়গায় ফিরে গিয়েছি। তবে ইতিমধ্যে আমরা আশা করেছিলাম আজকে যে আলোচনা ছিল সেই আলোচনাটা অব্যাহত থাকার কথা ছিল, কিন্তু সেই আলোচনাটা আজকে স্থগিত করা হয়েছে। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে শাহাদাতের কাছে। জয়, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছি আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।